আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান অধ্যায় নাম্বার 2, প্রশ্ন নম্বর 7। আজকে 7 নম্বর প্রশ্নের সমাধান করব। আচ্ছা, 7 নম্বর প্রশ্নে বলছে 2017 সালের জানুয়ারি মাসে বড়ুয়া ট্রেডার্সের ব্যবসায় নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়। জানুয়ারি 1 বলছে কি নগদে ক্রয় 60,000 টাকা। আচ্ছা, একটা জিনিস দেখতে পাইতেছি যে 7 নম্বরে প্রশ্নে মূলধন নাই। কি নাই? মূলধন নাই। যে ব্যবসা শুরু করার আগে যে মূলধনটা নেয় সেই মূলধনটা নাই। আচ্ছা, তাহলে বলছে একটাই বলছে নগদে ক্রয় 60,000 টাকা। তাহলে যাবে কি ক্রয়, কি পণ্য ক্রয় করছি। তা ক্রয় হিসেব কি ব্যয়। এক জায়গা থেকে আমরা একটা পণ্য কিনছি, সেখানে আমরা তো কি অবশ্যই কি টাকা দিতে হবে, নগদ টাকা দিতে হবে। এখানে যেহেতু নগদ বলছে, তার নগদ টাকা দেওয়ার কারণে কি আমার পকেট থেকে টাকা চলে গেছে, বা আমি তো টাকা দিয়ে কি ক্রয় করছি, তাই না? তাহলে এখানে যাবে তো হবে কি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ কখন ডেবিট হবে? যখন অন্যের কাছ থেকে নিজের পকেটে নিজের কাছে টাকা আসে। অন্যের কাছ থেকে নিজের কাছে যখন টাকা আসে তখন নগদান হিসাব হবে ডেবিট। আর নগদান হিসাব কখন ক্রেডিট হয়? যখন নিজের টাকা অন্যের কাছে চলে যায় তখন নগদান হিসাব হয় কি ক্রেডিট। নগদ ক্রেডিট হলে কি নগদান হিসাব হ্রাস পায়, ঠিক আছে। আর নগদ ডেবিট হলে নগদান হিসাব কি পায়? বৃদ্ধি পায়। আর নগদ হলো সম্পদ। নগদ হলো কি সম্পদ। ডেবিট হলে সম্পদ বৃদ্ধি, আর ক্রেডিট হলে কি সম্পদ হ্রাস, ঠিক আছে। তো নগদে এবার নগদ চিনতে পারছি। নগদ টাকা আসলে ডেবিট, টাকা চলে গেল নগদ ক্রেডিট। ডেবিট সাইড হয় কি সম্পদ বৃদ্ধি, আর ক্রেডিট সাইড হয় কি সম্পদ হ্রাস। এবার ক্রয়ের ক্ষেত্রে ক্রয় আমরা কি করছি? পণ্য কিনছি। পণ্য কিনলে কি পণ্য বাড়ছে, তাহলে কী হবে? ক্রয় বৃদ্ধি। কী হবে? এটা আমাদের মূলত ক্রয় বৃদ্ধি বলে না, মানে ক্রয় হিসাব বলছে, কিন্তু এখানে ক্রয় হচ্ছে কি ব্যয়, তার ব্যয় বৃদ্ধি হবে। তবে এটা মূলত যাবে দাও এখানে তোমার বৃদ্ধি শ্রেণী বিভক্ত বলতে বলে না। আমি বলে দিছি কি সামনে তোমাদের কি এরকম অঙ্ক আছে, ঠিক আছে, এই জন্য আমি বলে দিছি অগ্রিম। আচ্ছা, নগদ ক্রয় 60,000 টাকা। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, যাবে না। 12 তারিখ বলছে কি জানুয়ারি 12 অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করছে। কি করছে? অফিসের জন্য। একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার আগে কি করতে হয়? ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কিছু অফিসিয়ালভাবে কি যে কোনো কিছু পণ্য কি যে কোনো সম্পদ কথা ক্রয় করছে। কি করছে? ক্রয় করছে। এখন ক্রয় করছেন কত টাকা? 26,500 টাকা। তাহলে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো। এখন এখানেও ক্রয়, আগেও আমরা যে বলছি যে ক্রয় কি ব্যয়, কিন্তু কিছু কিছু ক্রয় আছে ব্যয় না। সেগুলো কি? আমরা কোনো পণ্য বিক্রয় উদ্দেশ্য কি কিনি না। কি করি না? বিক্রয় উদ্দেশ্য কিনি না। কিসের উদ্দেশ্যে কিনি? ব্যবহারের উদ্দেশ্যে, ব্যবহার করার জন্য। আর বাসায় বলো, তারপর অফিস কারখানায় যেখানেই ব্যবহার করার জন্য কি কিনছি। তাহলে আমরা কি করি না? বিক্রয়ের জন্য কি কিনি না। যদি বিক্রয়ের জন্য যদি আমরা কিনি তাহলে হবে কি ক্রয়, ঠিক আছে। আর যদি আমরা বিক্রয়ের জন্য কিনি না, কিসের জন্য কিনছি? ব্যবহারের জন্য, নিজেদের ব্যবহারের জন্য, তাহলে সেগুলো হয় কি সম্পদ, আসবাবপত্র, ঠিক আছে। তাহলে এখানে বলছে 12 নম্বর বলছে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় 26,500 টাকা। তাহলে এটা আমাদের কি যাবে তো হবে কি আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অনেকে আসবাবপত্র ক্রয় দেখলে কি বলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট দিয়ে কি ঠিক দেয়, তারপর কি অঙ্ক যায়, স্যাররা কি কেটে দেয়। এই ভুল করা যাবে না, কেমন? দেখেন আসবাবপত্র ক্রয় করছে, ঠিকই ক্রয় করছে আসবাবপত্র বলতে বুঝেছে এখানে কি সে ব্যবহার করবে, ঠিক আছে। আসবাবপত্র কিন্তু সম্পদ,
সম্পদ সে ব্যবহার করবে, কিন্তু বিক্রয়ের জন্য নয়। তাহলে এটা জাবেদা হচ্ছে আসবাবপত্রের হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। জানুয়ারি 23 বলছে ধারে পণ্য বিক্রয় 1,25,000 টাকা। কী করছে? ধারে পণ্য বিক্রয় করছে 1,25,000 টাকা। দেখো, আমরা অনেক সময় কি বাজারে পণ্য বিক্রয় করি, এখানে তো আর বাজার না, এখানে তো কি হচ্ছে কি ব্যবসা প্রতিষ্ঠানে সে কি পণ্য বিক্রয় করছি, এবং যার কাছে বিক্রয় করছি সে আমাদেরকে কি টাকা দেয় না, সে বলছে টাকাটা পরে দিবে। কি বলছে? টাকাগুলো পরে দিবে। এই পরে দেওয়ার কারণেই এখানে কি লাগছে? ধারে পণ্য বিক্রয়। কি বলছে? ধারে পণ্য বিক্রয়, মানে তুমি যে পণ্য বিক্রয় করছো সে টাকা বলছে পরে দিবে, টাকা পরে দিবে। পরে দেওয়ার কারণে এখানে লাগছে কি ধারে পণ্য বিক্রয়। তাহলে আমাদের ধাপে দেওয়া হবে কি বিক্রয় হিসাব হবে কি ক্রেডিট। বিক্রয় কি আয়, বিক্রয় আয়। আর এখানে নগদ, এখানে কিন্তু নগদের কথা নাই, ঠিক আছে। এখানে ডেবিট হবে কি প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব। কি হবে? প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব। তাহলে এখানে আমরা ধরে নিই প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 25 তারিখ বলছে জানুয়ারি 25 অফিস ভাড়া প্রদান 15,000 টাকা। ভাড়া আমরা একেবারে সহজে বুঝি। ভাড়া আমরা একটা বাসা ভাড়া নিলে বা কারখানা ভাড়া নিলে, যে কোনো কিছু ভাড়া নিলে কি আমাদের টাকা দেওয়া লাগে, তাই না? তাহলে ভাড়াটা বোঝায় কি ব্যয়, ঠিক আছে। তো আমার পকেট থেকে টাকা দেওয়া লাগবে, ভাড়া দিছি, ঠিক আছে। যেমন তুমি এক জায়গায় গেলা, বাসে গেলা বা রিক্সা গেলা, ঠিক আছে, তখন তুমি কি দাম করে উঠো ভাড়া, এবং কি যেই জায়গায় পৌঁছাও সেই জায়গায় যায় তো তুমি ভাড়া দাও। যখন ভাড়া দাও তখন তোমার পকেটে যদি টাকা থাকে ধরো 500 টাকা, তখন সে 500 টাকা থেকে 20 টাকা যদি ভাড়া হয় তো 20 টাকা কি তুমি দিবে, তাই না? আর তখন তোমার কি 20 টাকা যদি তোমার পকেটে থাকে কত 480 টাকা, তখন তোমার 20 টাকা চলে গেছে। তাই এই টাকা চলে যাওয়ার, নিজের পকেট থেকে টাকা চলে যাওয়ার মানে কি নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে নগদান হিসাব হবে ক্রেডিট, আর ভাড়া ব্যয়, ভাড়া হিসাব হবে ডেবিট। কেমন? অফিস ভাড়া প্রদান করা হলে ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। জানুয়ারি 28 তারিখ বলছে ব্যাংকে জমা দেওয়া হলো 32,000 টাকা। দেখো, টাকা জমা দিচ্ছে কোথায় একটু ভালোভাবে বুঝো। ব্যাংকে জমা দেওয়া হলো 32,000 টাকা। কোথায় টাকা জমা দিছে? ব্যাংকে। ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংকে কি টাকা বাড়ে, আর ব্যাংকে যখন টাকা বাড়বে তখন ব্যাংক হিসেব হবে কি ডেবিট। ব্যাংকে যখন টাকা বাড়বে তখন ব্যাংক হিসেব হবে ডেবিট। এখন 32,000 টাকা দিচ্ছে কোথায়? ব্যাংকে। টাকা কোথার থেকে আসছে? আমার পকেট থেকে টাকা চলে গেছে কোথায়? ব্যাংকে দিয়েছি। তার নগদান হিসাব হবে ক্রেডিট। তাহলে 28 নাম্বার যাবে কি ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 30 তারিখ বছর ধারে পণ্য ক্রয় 28,000 টাকা। এখন তুমি বাজারে গেছো বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে 28,000 টাকার কী করছো? পণ্য বা পণ্য মানে যে কোনো পণ্য, ধরো কাপড় কিনছো। কত টাকা? 28,000 টাকা। 28,000 টাকার পণ্য কিনে বলছো কি যে আমি টাকাগুলো কি পরে দিব, এখন আমি টাকাগুলো কি দিব না। কখন দিব? টাকাগুলো পরে দিব। এই পরে দেওয়ার কারণেই কি লাগছে? ধারে পণ্য ক্রয়। আর ধারে পণ্য ক্রয় যাবে তো হবে কি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে আমাদের এন্ট্রিগুলো কি জাবেদা করা হলো, ঠিক আছে। তাহলে এই জাবেদা যদি তুমি পারো, তুমি অঙ্কগুলো কি পারবা। আর যদি জাবেদা যদি তুমি গরমিল করো তাহলে কি অঙ্ক কাটা যাবে, ঠিক আছে। তোমার এখানে যে দ্বিতীয় অধ্যায় থেকে শুরু অঙ্ক, সামনে যত অধ্যায় আছে প্রতিটা অধ্যায় কি এই জাবেদাগুলোই কি বারবার কি আসতে থাকবে, একই এন্ট্রি বারবার আসতে থাকবে। তারপরও কি ছাত্রছাত্রীরা ভুল করে, তাই কি করা হবে, প্রথম থেকে কি ভালোভাবে জাবেদাগুলো শিখে নিব, তারপর কি অঙ্ক করব, কেমন? আচ্ছা, এবার ক নাম্বারে প্রশ্ন বলছে কি জানুয়ারি মাসের ক্রয়ের পরিমাণ নির্ণয় করছে। কি বলছে? ক্রয়ের পরিমাণ। কি কি ক্রয় করছে? ক্রয় করছে কি কি ক্রয় করছে? বিক্রয় উদ্দেশ্য, এক কথা বুঝাইছে, ঠিক আছে। জানুয়ারি মাসে ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, এখানে লেখে না তো বিক্রয়ের উদ্দেশ্য। জানুয়ারি মাসে ক্রয়ের পরিমাণ নির্ণয় করো।
তাহলে আমাদের এখানে যাবে কি, এখানে আমরা দেখো নগদ ক্রয়, ক্রয় কি ব্যয়, ঠিক আছে, এই ব্যয়গুলা যাবে, ক্রয় ব্যয়, আর সব ব্যয় না, ঠিক আছে, যেগুলো ক্রয় করছে, নগদে ক্রয় ৬,৫০০ টাকা পণ্য কিনছে, এটা যাবে, আর এটা যাবে না, কারণ এটা আসবাবপত্র ক্রয় করছে, সে আসবাবপত্র কি বিক্রয়ের জন্য না, ব্যবহার করার জন্য, কেমন, ধারে পণ্য বিক্রয়, অফিস ভাড়া প্রদান, ব্যাংক জমা, এই 30 তারিখ যাবে, ধারে পণ্য ক্রয় যাবে, ধারে পণ্য ক্রয় কেন, ক্রয় করছে পণ্য বিক্রয়ের উদ্দেশ্য, ঠিক আছে, তো এই 30 নম্বর 1 তারিখ যাবে। আমরা এখান থেকে শুরু করি। 7 ক নাম্বার, তাহলে আমাদের কি হবে, টাকার ঘর দিব 2টা, টাকার ঘর 2টা, তারিখ বিবরণ, আর টাকার ঘর কয়টা দিব, 2টা টাকার ঘর দিব। তাহলে আমরা লিখি আগে তারিখ বিবরণ, টাকা, তাহলে আমার যাবে কত তারিখ, জানুয়ারি 1 তারিখ, বলছে ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে, তাহলে আছে নগদ ক্রয় বা নগদে ক্রয় কত টাকা, 60,000 টাকা, আর যাবে 30 তারিখ, জানুয়ারি 30, ধারে পণ্য ক্রয় কত টাকা, 28,000 টাকা, 2 যোগ করে এই সাইডের সেকেন্ড কলমে নিয়ে যাব, 60 আর 28,000 কত, 88,000 ব্যালেন্স করে দিলাম, কেমন। আচ্ছা, এবার খ নাম্বার বলছে কি, খ নাম্বার বলছে উক্ত মাসে বড়ুয়া ট্রেডার্সের নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এখানে বলছে উক্ত মাসে বড়ুয়া ট্রেডার্সের নগদ লেনদেনের পরিমাণ, নগদ লেনদেন বলতে কি বুঝাইছে, নগদ লেনদেন দ্বারা বুঝাইছে যে এখানে যে 1 তারিখ থেকে 30 তারিখ যে জাবেদাগুলো আছে, যে জাবেদার ভিতরে তোমার নগদান হিসাব আছে, নগদ হিসাব আছে, এক কথায় নগদ হিসাব আছে, সেই লেনদেনগুলোই কি যাবে। তো এটা ঘর কীরকম হবে, তারিখ বিবরণ, টাকা টাকা, তারিখ বিবরণ, টাকা টাকা, ঠিক আছে। তাহলে আমাদের 1 তারিখ বলছে জানুয়ারি। আচ্ছা, আবার বলি প্রশ্ন, উক্ত মাসে বড়ুয়া ট্রেডার্স নগদ লেনদেনের পরিমাণ নির্ণয়, যে লেনদেনটা নগদ আছে, নগদ লেনদেন, সেই লেনদেনটা আমাদের যাবে, যেটা লেনদেনের মধ্যে নগদান কোনো উচ্চারণ নাই, তাহলে কি লেনদেন নাই, ওই লেনদেন ওইটা যাবে না, কেমন। তার জানুয়ারি 1 তারিখ নগদ ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাই এখানে নগদ উল্লেখ্য আছে, ঠিক আছে, এবং নগদ জাবেদও আছে, তার এটা যাবে জানুয়ারি 1 তারিখ নগদে ক্রয়, নগদে ক্রয় কত টাকা, 60,000 টাকা। তারপর জানুয়ারি 28 কত তারিখ, 12 তারিখ বলছে অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, তাই যাবে দেখি আসবাবপত্র হিসেবে ডেবিট, নগদান হিসাব
ক্রেডিট, তাই এটাও যাবে। 12 তারিখ অফিসের জন্য আসবাবপত্র ক্রয় কত টাকা? 26,500 টাকা। আচ্ছা, তারপর আছে কি 23 তারিখ জানুয়ারি 23 ধারে পণ্য বিক্রয়, তাহলে যাবে কি প্রাপ্য হিসাব অথবা দেনার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এখানে নগদ নাই, তাই এটা আমাদের যাবে না। জানুয়ারি 25 তারিখ আছে কি অফিস ভাড়া প্রদান 15,000 টাকা, তাহলে ভাড়া হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, এটা আমাদের যাবে জানুয়ারি 25। অফিসের জন্য ভাড়া প্রদান না, অফিসের ভাড়া প্রদান অফিসের ভাড়া প্রদান কত টাকা? 15,000 টাকা। এবার নেক্সট আমাদের যাবে কত দেখি, জানুয়ারি 28 বর্ষে ব্যাংকে জমা দেওয়া হলো 32,000 টাকা, তাহলে যাবে দেখি ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। প্রথম কিন্তু বুঝে কিভাবে যাবে দেশে বলছি, ঠিক আছে। এখন সরাসরি বলতেছি ব্যাংকে জমা দেওয়া হলো 32,000 টাকা, ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, তাহলে এটা যাবে 28 নাম্বার। ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা দেওয়া হলো কত? 32,000 টাকা। তারপর বলছে কি জানুয়ারি 30 ধারে পণ্য ক্রয়, এটা জাবেদা বলছে কি ক্রয় হিসাব ডেবিট, পাওনা হিসাব ক্রেডিট, এখানে নগদের কথা বা নগদ জাবেদা যায় না, তাই এটা যাবে না আমাদের, ঠিক আছে। তাহলে এগুলো সবগুলো আমরা যোগ করে দিব। তো 60,000 যোগ 26,500 যোগ 15,000 যোগ 32,000 সমান কত আসে? 13 লক্ষ নাকি 1,33,500 আছে, 1,33,500। সেকেন্ড কলম লিখবো আমরা। আমরা ব্যালেন্স করে দিলাম, কেমন? আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, গ নাম্বার কি বলছে আমাদের? গ নাম্বার বলছে বড়ুয়া ট্রেডার্সের লেনদেনগুলো ধারা হিসাব সমীকরণের মাধ্যমে দেখা হয়। কি বলছে? হিসাব সমীকরণের মাধ্যমে দেখাও। আচ্ছা, হিসাব সমীকরণ আগের অঙ্কগুলো কি করাইছি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এখানে আমাদের সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, তারপর তোমাকে তারিখ, তারপর কি সম্পদ, তারপর সমান দায়, মালিকানা সত্ত্ব, মন্তব্য। তো আমাদের সম্পদ কি কি যাবে এগুলো আমরা একটা কি এন্ট্রি করে নিই। নগদ করায়, তো নগদ এখানে দাগ দিলাম, সম্পদে করে দিল একটা। অভিযোজন আসবাবপত্র করে, আসবাবপত্র হিসাব আসবাবপত্র কি সম্পদ, তাহলে একটা দুইটা। ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয় কি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে প্রাপ্য হিসাব একটা সম্পদ বা দেনাদার সম্পদ, এই একটা দিলাম। অফিস ভাড়া প্রদান, ভাড়া হিসেবে ব্যয়, নগদ তো লিখছি, কেমন। 28 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো, তো ব্যাংক কি সম্পদ। ধারে পণ্য ক্রয়, ক্রয় হিসেবে পাওনা হিসাব ক্রেডিট, দায়ের ঘরে একটা, ঠিক আছে। তাহলে সম্পদের ঘরে 4টে, দায়ের ঘরে একটা। তবে এখানে একটা কথা আছে, মালিকানা সত্ত্বর ঘরে যাবে শুধু মূলধন আর যত আয় আছে, যত প্রকার আয় আছে সেগুলো মূলধনের সাথে কি মালিকানা সত্ত্বর ঘরে কি হয় যোগ হবে। আর যত ব্যয় আছে, যত ব্যয় কারবার আছে সেই ব্যয়গুলো কি হবে মূলধন থেকে বিয়োগ হবে। আর উত্তোলন,
উত্তোলন থেকে কি হবে, বিয়োগ হবে। এইগুলো হচ্ছে মালিকানা সত্ত্ব, ঠিক আছে। মালিকানা সত্ত্বভাবে কীভাবে বের করবে, প্রথম মূলধন, তারপর যত আয় আছে আয়গুলো কি হবে, যোগ হবে, আর যত ব্যয়গুলো আছে ব্যয়গুলো কি হবে, বিয়োগ হবে, আর উত্তোলনগুলো কি হবে, বিয়োগ হবে। কেমন? তো শুরু করা যাক। একেবারে কোনায় মন্তব্য করে দিলাম, এটা হবে কি মালিকানা সত্ত্বর ঘর, এটা কি দায়ের ঘর, সমান সে তারিখ। আচ্ছা, প্রথমে আমরা তারিখ, এখানে লিখব কি সম্পদ, এখানে আমাদের সম্পদ লিখবো, এখানে যেহেতু আমাদের এ দেওয়া আছে না, এ দেওয়া আছে, তাহলে আমরা এ লিখবো, না থাকলে কি সম্পদ লিখবো, এ মানে অ্যাসেট, অ্যাসেট মানে কি সম্পদ, হ্যাঁ, তাহলে এ লিখলাম। এখানে আমাদের কি, এখানে মাঝখানে কি সমান আছে, এই সমান এই জায়গায় চিহ্ন দিব, কেমন। তারপর এল, এল মানে কি লিবিলিটি সত্ত্ব কি দায়, তাই এখানে এল লিখবো। তারপর আছে ই, এখানে ই মানে মালিকানা সত্ত্ব, হ্যাঁ, আমরা শুধু ইউ লিখতে পারি। আচ্ছা, ই লিখে দিলাম, কেমন, এই তোমরা দেখো না হয়তো, ই লিখে দিলাম। ই মানে মালিকানা সত্ত্ব, যেহেতু এই চিহ্নগুলো দেওয়া আছে এই জন্য এই চিহ্নগুলোকে আমরা বসাই দিচ্ছি, কেমন। এ মানে সম্পদ, এল মানে দায়, আর ই মানে কি মালিকানা সত্ত্ব। এখানে হবে কি মন্তব্য পাশে করে। আচ্ছা, এখানে আমরা এই সম্পদের ঘরে কয়টা বের করছি, আমরা 4টা বের করছি না, 1 2 3 4, 4টা আমরা দাগ দিব, হ্যাঁ। দুই তিন চার, ঠিক আছে। তাহলে প্রথম আছে কি আমাদের নগদ, তারপর বের করছি কি আমরা আসবাবপত্র, তারপর বের করছি আমরা প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব, তারপর কি ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব, আর এই ঘরে কি পাওনাদার, আর এটা তো মালিকানা সত্ত্ব, ঠিক আছে। এবার আমরা অঙ্ক শুরু করি। দেখো, জানুয়ারি 1 বলছে, এখানে কিন্তু প্রথমে বলছি এই 7 নম্বর প্রশ্নে কোনো মূলধন নাই, কি নাই, মূলধন দেওয়া নাই। তাহলে দেখো, জানুয়ারি 1 বলছে নগদ ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তার নগদ কি ক্রেডিট, ক্রেডিট মানে কি ব্যয়, ঠিক আছে, এক কথায় টাকা চলে গেছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে নগদ করে টাকা লাগবো। এখানে যদি নগদ যদি ডেবিট হইতো তাহলে এখানে আমাদের কি যোগ আকারে থাকতো, আর নগদ যেহেতু ক্রেডিট হয়েছে তাহলে এখানে কি হবে, প্রথমে থেকে কি বিয়োগ শুরু হবে, ঠিক আছে। যদি নগদ কি সম্পদ, এটা ঠিক আছে, সম্পদ যদি আমাদের ডেবিট আকারে থাকে তাহলে কি প্রথম থেকে বা যোগ আকারে কি হবে, এবং সম্পদ যদি আমাদের ক্রেডিট দিকে হয় তাহলে কি বিয়োগ হবে। তাহলে সম্পদ আমাদের ক্রেডিট, নগদে কোরা যাবে তো কি কোরা হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, তার কোরাই কি ডেবিট, তার কোরাই কি ব্যয় না, হ্যাঁ ব্যয়। তাহলে কোরাই কোথায় যাবে বলছিলাম, মালিকানা সত্ত্ব করে যাবে, মালিকানা সত্ত্ব করে। যদি কোরায় মূলধন থাকে, মূলধন থাকে বিয়োগ হয়, কিন্তু মূলধন নাই, ঠিক আছে। তা মূলধন না থাকার নেই, তার কোরায় হিসাব ডেবিট, নগদ হিসাব কি, কোরায় কত টাকা, 60,000 টাকা, আমরা মালিকানা সত্ত্ব করে লাগবো 60,000 টাকা। তাই এটা কি কোরায় ব্যয় না, তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। বিয়োগ চিহ্ন আমরা কি হিসাব বিজ্ঞানে ফার্স্ট ব্র্যাকেট আকারে কি চিহ্নিত করি, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি ব্যয় না, আমরা মন্তব্য লাগবো কি ব্যয় হিসাব, ঠিক আছে, ব্যয়।
তার নগদান পড়ছে কি নগদ ক্রেডিট পড়ছে, তার নগদ ক্রেডিট হলে কি এখান থেকে কি হবে বিয়োগ হবে, আর নগদ ডেবিট যদি হইতো তাহলে যোগ হইতো, ঠিক আছে। তার নগদ বিয়োগ হবে ৬০,০০০ টাকা, এই বিয়োগ চিহ্ন দিলাম, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বিয়োগ চিহ্ন বোঝায়। এটা কয় তারিখ, তারিখটা তো বসালাম না, তারিখটা বসাই দিই জানুয়ারি ১ তারিখে, ১ তারিখ। এবার আমরা হিসাব নামাই দিব নিচে, তারপর হিসাবটা নামাই, এখানে বিয়োগ ৬০,০০০ টাকা আছে, মালিকানা সত্ত্ব আছে কত ৬০,০০০ টাকা, নামাই দিয়ে বিয়োগ চিহ্ন, কেমন। তারপর আছে কি ১২ তারিখ বলছে অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, তাই আসবাবপত্র ডেবিট, নগদান হিসাব কি ক্রেডিট। তা আসবাবপত্র কি বললাম তো যে ডেবিট হলে কি আমাদের যোগ আকার হয়, আর ক্রেডিট হলে কি বিয়োগ আকার হয় সম্পদ, ঠিক আছে। তাহলে একটা জিনিস মনে কর, সম্পদ যদি ডেবিট হয় তাহলে কি হবে যোগ হবে, সম্পদ যদি ডেবিট হয় তাহলে যোগ হবে, আর সম্পদ যদি ক্রেডিট হয় তাহলে কি হবে বিয়োগ হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট সম্পদ, ঠিক আছে। আচ্ছা আগে তারিখটা বসাই জানুয়ারি ১২, ঠিক আছে। তাহলে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় ২৬,৫০০ টাকা, তাহলে সম্পদ যদি ডেবিট হয় তাহলে কি হবে যোগ আকারে বসবে, আর সম্পদ যদি ক্রেডিট হয় তাহলে কি আকারে বসবে বিয়োগ আকারে বসবে, কেমন। তাহলে এখানে সম্পদ হয়েছে কি ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, তাহলে আসবাবপত্র করে লিখবো ২৬,৫০০ টাকা, ২৬,৫০০ টাকা। এবার নগদান হিসাব কি হয়েছে, নগদান হিসাব হয়েছে কি ক্রেডিট করে, তার নগদ সম্পদ যদি ক্রেডিট হয় তাহলে কি বিয়োগ হবে, তাহলে ২৬,৫০০ টাকা এখান থেকে বিয়োগ হবে, বিয়োগ, কেমন শেষ। তাহলে এখন দেখো এখানে আমাদের দুইটাই বিয়োগ আছে, ঠিক আছে। দুইটা বিয়োগ তাহলে কি বিয়োগ দুইটা যোগ করে কি বিয়োগ চিহ্ন বসাই দেবে, কেমন। দুইটাই বিয়োগ আছে, বিয়োগ দুইটা যোগ করে কি বিয়োগ চিহ্ন বসাই দেবো আমরা। তাহলে এখানে আছে কত ৬০,০০০, ৬০,০০০ যোগ কত ২৬,৫০০, ২৬,৫০০, তাহলে কত হয় আমাদের ৮৬,৫০০। তাহলে এখানে দুইটা আমরা যোগ করছি, বিয়োগে যোগ করে আমাকে বিয়োগ বসাই দেবো, ঠিক আছে। এটা তোমরা বুঝতে পারছো, বেশি বোঝানো নাই। ৮৬,৫০০, এইভাবে, কেমন। তাহলে আসবাবপত্র যা আছে তা নামাই দিব নিচে আমরা, মালিকানা সত্ত্ব করো যা আছে নিচে নামবে, ঠিক আছে। আচ্ছা এবার আছে কত তারিখ ২৩ তারিখ, ১২ পর আছে কত তারিখ ২৩ তারিখ। ২৩ তারিখ কি বলছে দেখো, বলছে ধারে পণ্য বিক্রয়, পণ্য আমরা বিক্রয় করছি কি সে যার কাছে বিক্রয় করে সে আমাদেরকে কি টাকা দেয় না, এই জন্য কি ধারের কথা উল্লেখ আছে। বিক্রয় ক্ষেত্রে যদি ধারে লেখা থাকে, কি লেখা থাকে বিক্রয় ক্ষেত্রে যদি ধারে লেখা থাকে তাহলে কি হবে প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব হবে কি ক্রেডিট। তাহলে আমরা প্রাপ্য লিখতে পারি অথবা দেনাদারও লিখতে পারি, ঠিক আছে। যেহেতু টাকা পাবো সেহেতু কি আমরা দুইটা যে কোনো একটাই লিখতে পারি এক কথায়। তাহলে আমরা প্রাপ্য হিসাবে ঘর রাখছি, তো প্রাপ্য ঘরে টাকা দিয়ে বসাবো, টাকার অঙ্ক বসাবো, ঠিক আছে। যেহেতু প্রাপ্য হিসাব, তা প্রাপ্য হিসাব কি সম্পদ, আমি আগেই বলছি যে সম্পদগুলো যদি ডেবিট হয় তাহলে যোগ আকারে বসে, আর সম্পদগুলো যদি ক্রেডিট আকার হয় তাহলে কি বিয়োগ আকারে কি বসবে। তাহলে আমরাই লিখি কত ১,২৫,০০০ টাকা প্রাপ্য হিসাবে ঘরে টাকা লিখবো ১,২৫,০০০ টাকা। এখন এটা হচ্ছে ডেবিট নাকি, আর বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় আয়, আয়গুলো কোথায় মালিকানা সত্ত্ব করে কি যোগ হয়। তাহলে মালিকানা সত্ত্ব করে লিখতেছি ১,২৫,০০০ টাকা। মন্তব্য কি হবে আমাদের আয়, আমরা হিসাবটা এখন শেষ করি, যা আছে তাই।
কেমন যা আছে তা বসে। এখানে আবার একটু আছে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস আকার আছে, ঠিক আছে। তার প্লাস থেকে মাইনাস বাদ দিব আমরা। 60,000, 1,25,000 থেকে 1,25,000 থেকে বিয়োগ করব কত আমরা 60,000 টাকা। তাহলে আমাদের থাকে কত 65,000 টাকা। কত টাকা 65,000 টাকা থাকে যোগ, ঠিক আছে। এখানে আমার বিয়োগ হবে না, কেমন, কারণ এটা বড় এটা ছোট, ছোটটা বাদ দিয়ে দিচ্ছি আমরা। এবার 23 তারিখের পর কত তারিখ আছে 25 তারিখ। 25 তারিখ বলছে কি অফিস ভাড়া প্রদান, তার ভাড়া হিসাব কি ডেবিট, তার ভাড়া কি ব্যয় হিসাব, তার ব্যয় কোথায় যায় মালিকের সাথে থেকে বিয়োগ হয় 15,000 টাকা। তাই এখানে মন্তব্য আমাদের কি হবে ব্যয় হবে। তার নগদ টাকা কি চলে গেছে 15,000 টাকা, তাহলে এখানে নগদের করে কি বিয়োগ হবে 15,000 টাকা কি এখানে বিয়োগ হবে। আমরা তারিখটা বসাই 23 কত 25 তারিখ, এটা 25 তারিখ। এবার এই 86,000 যোগ 15,000, এখন বলতে স্যার যোগ দিচ্ছেন কেন না, মাইনাস মাইনাস কি হয় প্লাস হয়। 86,000 15,000 কত 1,01,000, তার মাইনাস 1,01,000 হবে, মাইনাস 1,01,000, কেমন 1,01,000, 26,500, 1,25,000 মালিকানা সত্তর করে আছে কি এখানে 15,000 বাদ দিতে হবে, তা থাকে 50,000 না, 65,000 থেকে 15,000 বাদ দিতে থাকে কত 50,000। 25 তারিখের পর কত তারিখ 28 তারিখ লাগছে, 28 তারিখ লিখি আমরা। 28 তারিখ কি বলছে ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা দেওয়া হলো, তো ব্যাংক হিসেবে ব্যাংকের টাকা কি বাড়ছে, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক কি সম্পদ, তার ব্যাংকের ঘরে কি যোগ হবে, এই ব্যাংকের ঘর রাখছি আমরা 32,000 টাকা, কমা 32,000 টাকা। আর নগদ হিসাব কি ক্রেডিট, তার নগদ ঘর থেকে বিয়োগ হবে 32,000, বিয়োগ হবে। তাহলে এখানে 1,01,032 কত 1,33,000 বিয়োগ, ঠিক আছে। এখানে যা আছে তা নামবে 26,500, 1,25,000, এখানে কত 32,000, কত 32,000 কিন্তু, ঠিক আছে। এখানে আমার 32,000, এখানে কত 50,000, হ্যাঁ 28 তারিখের পর কত তারিখ 30 তারিখ। ধারে পণ্য ক্রয় যাবে, এটা কি ক্রয় হিসাব ডেবিট, পাওনা হিসাব ক্রেডিট। 30 তারিখ ক্রয় হিসাব ডেবিট, পাওনা হিসাব ক্রেডিট, ক্রয় কি ব্যয় না, ব্যয়ের টাকা মালিকের সাথে কি বিয়োগ হবে কত টাকা, ধারে পণ্য ক্রয় 28,000 টাকা কি হবে বিয়োগ হবে, 28,000 টাকা বিয়োগ হবে। আর বলছে কি পাওনা হিসাব ক্রেডিট, তাহলে পাওনা করে কি হবে যোগ হবে। এখন এখানে একটা কথা আছে যে চার বলতে পারো যে স্যার পাওনাদার ঘরে কেন যোগ হলো, পাওনাদার ঘরে কেন যোগ আকারে। দেখো এখানে একবার ধারে পণ্য ক্রয় প্রশ্নটি হলো, তা ক্রয় করছে কি পণ্য টাকা কি পাওনাদার পাবে, একজন টাকা পাবে, তাহলে ক্রয় তো ব্যয়, তো ব্যয় এটা আমরা বুঝলাম যে বিয়োগ দিলেন, তো এখানে কেন আমরা যোগ আকারে দিলাম। পাওনাদার সবসময় পাওনাদার যদি ক্রেডিট হয়, এক কথা বুঝে রাখো, পাওনাদার যদি ক্রেডিট হয় তার টাকার কলম কি আকারে বসবে যোগ আকারে বসবে। আর এই পাওনাদারটা হয়েছে কি দায় বৃদ্ধি, কি পাওনাদার যদি ক্রেডিট আকারে বসে তাহলে কি দায় বৃদ্ধি, আর পাওনাদার যদি ডেবিট ক্ষেত্রে বসে দায় হ্রাস, দায় হ্রাস, হ্রাস মানে কমা বৃদ্ধি মানে বাড়া, ঠিক আছে।
তাই টাকাটা কি পাবে, এই জন্য বৃদ্ধি, এই জন্য ক্রেডিট হয়েছে। তা ক্রেডিট হলে কি বৃদ্ধি পাবে, আর ডেবিট হলে কি হ্রাস পাবে। কেমন? এখানে যা আছে হিসাব নামায় দিই। তাহলে এখানে আমাদের 50 থেকে 28,000 বাদ দিতে হয় কত? 22,000। এখানে 28 কি 22,000 থাকে, 22,000 থাকে। 50,000 বিয়োগ 28,000, 22,000। কেমন? এখন সম্পদগুলো আমরা আগে যোগ করি। এটা বিয়োগ চিহ্ন করে, এই বিয়োগ চিহ্ন করে। কেমন? এখন আমরা কি দিব? বিয়োগ দিব কথা, যোগ না। এখানে আর ব্র্যাকেট দেওয়া দরকার ছিল না, এখানে বিয়োগ যদি দিয়ে দিছি, ঠিক আছে। 26,500 যোগ 12,500, 12,500 নাকি 1,25,000, এখানে 1,25,000, 28,500। কেমন? যোগ 32,000। এখানে ব্র্যাকেটটা কি দেওয়া দরকার নাই, ঠিক আছে। এখানে বিয়োগ আমরা চিহ্ন দিয়ে দিছি এরকম। আচ্ছা, তাহলে আমরা এই তিনটা কি করব? যোগ করব। যোগ করার পর এটা কি বিয়োগ করব। কেমন? $26,500 যোগ 1,25,000 যোগ 32,000। আমাদের আসে কত? 1,33,500, তাহলে তাই বিয়োগ দিবে 1,33,000-এ। তাহলে আসে কত আমাদের? 50,500 আসে, 50,500 আসে। আচ্ছা, 500 কিভাবে আসে? এখানে আমাদের কি কোনো জায়গায় কি দেখি যোগ বিয়োগ ভুল হয়েছে কিনা। 500 তো বিঞ্জুর আসার কথা না। প্রথম থেকে 60,000 আর 26,500 কত হয়? 86,500, 86,000। এই জায়গায় ওদের ভুল হয়েছে, এখানে 500 লিখতে কি আমাদের স্মরণ ছিল না, এই জায়গায় দেবো। এখানে 86,500 না, এখানে শুধু 86,000, এখানে 500 লিখে দিই। কেমন? শুধু 500, 86,500। তাহলে এখানে কি প্রতিটা শূন্য থেকে 5 বসে দিলে হবে আমাদের। 500 আবার যোগ করি, এই তিনটা আবার যোগ করে দেখি কত আসে। 26,500 যোগ 1,25,000, 1,25,000 যোগ 1,25,000, 32,000 কত আসে? 1,83,500 বিয়োগ আমাদের দিতে হবে
এখানে 1,33,000 লিখছি, এখানে 500 বসাতে হবে। এখানে একটা শুরু যাবে 500 সব জায়গায়, এখানে 500, ঠিক আছে। তাহলে আমাদের এখানেও কি 500, তাহলে বিয়োগ, এটা বিয়োগ করবো 1 লাখ, এখানে 5 বসে দিই, 1,33,500, তাহলে আসে 50,000, এই 50,000 আছে, তাহলে এখানে 50,000 এই ব্যালেন্স। এবার আমরা ক্রেডিট সাইডে মিললে ঠিক হয়ে যাবে। ক্রেডিট সাইডে এখানে আছে এই সমান, কিসের সমান, এই সমান, এই প্রতিটা সমান, ঠিক আছে। 28,000 যোগ এই 22,000, তো দুটো যোগ করবো, তো 28,000 22 কত, 50,000, তার দুইটাকেই মিলছে, এটা মিলছে আর এটা মিলছে, ঠিক আছে। এই সম্পদ সাইড আর দায় মালিকানা সত্ত্ব, দুটা যোগ, এই দুইটা যোগ হবে আর সম্পদগুলো যোগ হবে, এই সমান সমান দিয়ে দিই, কেমন। তবে এখানে একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। এখানে 5 নামাইতে, মানে 86,000 500 নামাইতে, পরে না 86,000 নামাইতে, তো এখানে 5, ঠিক আছে। প্রতিটাই আমাদের শূন্য জায়গায় একটা 5 লিখবে, 5 5 সব ঠিক আছে, কেমন। তো এইভাবে যদি এই সাইড যদি গড় মিলে বা এই সাইড যদি গড় মিলে, তাহলে বুঝবে অঙ্কের ভিতরে কোনো সমস্যা, মানে ভুল হয়েছে, ঠিক আছে। তাহলে আবার হিসাব করবা, ঠিক আছে। এইমাত্র যেরকম হিসাব করছি না, এরকম হিসাব করবা তোমরা, ঠিক আছে। তো সবাই ভালো থাকবে। তো পরবর্তী যদি তোমরা অঙ্কগুলো পেতে চাও, তাহলে চ্যানেলের সাথেই থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।